বিজ্ঞান প্রসঙ্গের আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। জেনেটিক্স এই টার্মটার সঙ্গে আমরা খুব পরিচিত, কিন্তু জিনোমিক্স না, এই টার্মটা আমরা খুব একটা সেরকম জানি না। জেনেটিক্স এবং জিনোমিক্স এই দুটোর মধ্যে পার্থক্য কী, বা জিনোমিক্সকে কি চিকিৎসা বিজ্ঞানে ব্যবহার করা যায়? যদি করা যায় তাহলে চিকিৎসা বিজ্ঞানের উন্নতিতে এটা কি কাজে লাগতে পারে? বা ধরুন কোনো বংশগত রোগ সেটা নির্ণয় করতে, বা কোনো বিরল রোগ নির্ণয় করতে, বা বর্তমানে যেটা সবচেয়ে বড় সমস্যা এখন ক্যান্সার, সেই ক্যান্সার রোগের চিকিৎসায় কি কোনোভাবে এই জিনোমিক্সকে ব্যবহার করা যায়? জিনোমিক্স নিয়ে যদি কেউ কেরিয়ার তৈরি করতে চায় তাহলেই বা সে কোন পথে এগোবে, ইত্যাদি প্রভৃতি সব কিছু নিয়েই আজকে আমাদের এই অনুষ্ঠান। আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় আধুনিক চিকিৎসা বিজ্ঞান এবং জিনোমিক্স। অনুষ্ঠানের শুরুতেই চলুন একটু এই জিনোমিক্স সম্বন্ধে ছোট্ট করে জেনে নেওয়া যাক। প্রতিটি জীবের শরীরের কোটি কোটি কোষের ভিতর লুকিয়ে রয়েছে জীবনের ম্যাপ, ডিএনএ বা ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। 1953 সালে জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিক ডিএনএর ডাবল হেলিক্স গঠন ব্যাখ্যা করার মাধ্যমে আধুনিক আণবিক জীববিজ্ঞানের নতুন যুগের সূচনা করেন। ডিএনএর নির্দিষ্ট অংশকে বলা হয় জিন। জিন হল বংশগতির মৌলিক একক, যা প্রোটিন তৈরির নির্দেশ বহন করে। এই প্রোটিনই আমাদের দেহের গঠন, বৃদ্ধি, বিপাকক্রিয়া এবং বিভিন্ন জৈবিক প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। চোখের রং, উচ্চতা, রক্তের গ্রুপ থেকে শুরু করে অনেক বংশগত রোগের বৈশিষ্ট্য জিনের মাধ্যমে নির্ধারিত হয়। একটি জীবের সমস্ত জিন এবং সম্পূর্ণ জিনগত তথ্যের সমষ্টিকে বলা হয় জিনোম। মানুষের জিনোমে রয়েছে প্রায় 3.2 বিলিয়ন বেস পেয়ার এবং প্রায় 20 থেকে 21,000 প্রোটিন কোডিং জিন। এই সম্পূর্ণ জিনোমের গঠন, কার্যকারিতা, পরিবর্তন এবং পারস্পরিক সম্পর্ক নিয়ে গবেষণার নাম জিনোমিক্স। জিনোমিক্সের বিকাশে একটি ঐতিহাসিক মাইলফলক ছিল হিউম্যান জিনোম প্রজেক্ট। 1990 সালে শুরু হওয়া এই আন্তর্জাতিক গবেষণা প্রকল্পের মাধ্যমে 2003 সালে মানব জীবনের সম্পূর্ণ সিকোয়েন্স প্রকাশিত হয়, যা চিকিৎসা ও জীববিজ্ঞানে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করে। বর্তমানে নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং NGS প্রযুক্তির সাহায্যে খুব দ্রুত এবং তুলনামূলক কম খরচে সম্পূর্ণ জিনোম বিশ্লেষণ করা সম্ভব হচ্ছে। এর মাধ্যমে বংশগত রোগ, ক্যান্সার এবং বিরল জিনগত ত্রুটি নির্ভুলভাবে শনাক্ত করা যায়। একই সঙ্গে রোগীর জিনগত বৈশিষ্ট্য অনুযায়ী ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা বা পার্সোনালাইজড ট্রিটমেন্ট পরিকল্পনা করা সম্ভব হচ্ছে। জিনোমিক্সের প্রয়োগ শুধু চিকিৎসা বিজ্ঞানেই সীমাবদ্ধ নয়। কৃষিক্ষেত্রে রোগ প্রতিরোধী ও উচ্চ ফলনশীল ফসল উদ্ভাবন, প্রাণী সম্পদ উন্নয়ন, সংক্রামক রোগের জীবাণুর বিবর্তন পর্যবেক্ষণ এবং নতুন ভ্যাকসিন ও ওষুধ তৈরিতেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কোভিড-19 মহামারীর সময় ভাইরাসের জিনোম বিশ্লেষণের মাধ্যমে নতুন ভ্যারিয়েন্ট শনাক্তকরণ ও সংক্রমণের বিস্তার পর্যবেক্ষণে জিনোমিক্স বিশেষভাবে কার্যকর প্রমাণিত হয়েছে। আজ কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়ো ইনফরমেটিক্স এবং জিনোমিক্সের সমন্বয় চিকিৎসা, কৃষি ও জীববিজ্ঞানের গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। মানব কল্যাণে বিজ্ঞানের এই জয়যাত্রায় জিনোমিক্স হয়ে উঠেছে 21 শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি। প্রথমেই আসি আজকের অনুষ্ঠানের অতিথির কাছে। পরিচয় করে দিই একটু তার সাথে, যিনি রয়েছেন আজকে আমাদের স্টুডিওতে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সাগর সেনগুপ্ত, অধিকর্তা NIBMG ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জিনোমিক্স, কল্যাণী। আমাদের কলকাতা দূরদর্শনের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। আমাদের অনুষ্ঠানের প্রথমেই আমরা শুরু করেছিলাম একটা কথা দিয়ে, জেনেটিক্স আর জিনোমিক্স এই দুটোর মধ্যে পার্থক্যটা ঠিক কি? ডক্টর সেনগুপ্ত একটু যদি বলেন। পার্থক্য হচ্ছে আমাদের লেভেলের। জিনোমিক্স হচ্ছে জেনেটিক্স থেকে অনেক আগে, যেটা আমরা নিয়ে যাই গবেষণায়, সেটা হচ্ছে জিনোমিক্স, যেখানে শুধু আমাদের পিতা থেকে ছেলে কিংবা মেয়ের কাছে যেটা আসে সেটা হচ্ছে জেনেটিক্স,
কারণ আমরা জানি ক্রোমোজোমের থ্রুতে, ডিএনএ থ্রুতে সেটা প্রপাগেটেড হয়, সেটা আমাদের পাওয়া যায়। কিন্তু জিনোমিক্স হচ্ছে সেই ডিএনএর মধ্যে যে এটিজিসি রয়েছে এবং তাদের মধ্যে কিভাবে তারা জীবনের প্রত্যেকটা অঙ্গকে চেষ্টা করছে ওটাকে কাজ করার জন্য, সেই কাজের জন্য আমরা জিনোমিক্স ব্যবহার করি, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের মধ্যে প্রত্যেকটা এটিজিসি আমাদের জীবনের কিভাবে তারা প্রতিফলিত হচ্ছে। সুতরাং জিনোমিক্স হচ্ছে জেনেটিক্স থেকেই এসছে, কিন্তু সেটার হচ্ছে অনেক বেশি বড় এবং তার কাজ হচ্ছে অনেক বেশি বিরাট। সেটাই হচ্ছে জিনোমিক্স বলতে চাইছেন। জিনোমিক্সটা হচ্ছে জেনেটিক্সের একটা প্রয়োগ, একটা অ্যাপ্লিকেশনের দিকটাকে আমরা বলতে পারি। আচ্ছা, একটা জিনিস একটু জানতে চাইবো ডক্টর সেনগুপ্ত, চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে, মানে ধরুন একটা বিরল রোগ, যেগুলো আমরা, যে রোগগুলো আমরা হয়তো খুব কম দেখা যায় কিন্তু আছে, সেই ধরনের রোগ নির্ণয় করা, বা ধরুন বংশগত রোগ যেগুলো, সেগুলোকে নির্ণয় করা, বা ক্যান্সার চিকিৎসা, মানে চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে জিনোমিক্স ঠিক কতটা এগিয়ে নিয়ে যেতে পারে চিকিৎসা বিজ্ঞানকে? প্রথম নম্বর যেটা বললেন, যেগুলো বিরল রোগ, যেগুলো আমরা বলি রেয়ার ডিজিজ, আমাদের দেশে যারা 1.4 বিলিয়ন আমাদের রয়েছে, কোনো ডিজিজই রেয়ার নয়। যে ডিজিজগুলো আমরা বলি রেয়ার, যেটা পশ্চিমে যেগুলোকে বলা হয় রেয়ার, সেগুলোর কিন্তু সংখ্যা আমাদের দেশে প্রচুর। এবং সেই জিনোমিক্স থেকে আমরা যেটা বলি হোল জিনোম সিকোয়েন্সিং অথবা হোল এক্সোম সিকোয়েন্সিং যেটাকে বলি, যেটা জিনোমের থেকে একটা পার্ট যেগুলো আমাদের প্রোটিন তৈরি করে, সেটাকে বলা হয় হোল এক্সোম সিকোয়েন্সিং। সেখান থেকে জানতে পারি কোথায় কোথায় মিউটেশনগুলো হচ্ছে, কোথায় কোথায় এক একটা বেস চেঞ্জ হচ্ছে, এবং সেখান থেকে বুঝতে পারি আমরা এই বিরল রোগ, এই রেয়ার ডিজিজ কেন হচ্ছে। যদি আমরা জানতে পারি ওটা কোনো একটা প্রোটিনের মধ্যে হচ্ছে, তাহলে তার এগেনস্টে আমাদের ওষুধ আছে, তার এগেনস্টে আমাদের ড্রাগ আছে, যেটা ওই বিরল রোগ যে রোগী তাকে দেওয়া যেতে পারে। এবং যেহেতু এই জিনিসটা শুধু বিরল রোগের জন্যই নয়, এই জিনিসটা ক্যান্সারের জন্যও রয়েছে, আমরা জানতে পারি বিভিন্ন রকম ভ্যারিয়েন্টস, যেটাকে আমরা বলি বিভিন্ন রকম মিউটেশন বলি, বিভিন্ন রকম সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম বলি, সেই জিনিসগুলো যখন হচ্ছে, সেই জিনিসগুলো আমরা খুঁজে পাই জিনোমিক্সের থ্রু, হোল জিনোম সিকোয়েন্সিং বা এক্সোম সিকোয়েন্সিংয়ের থ্রু, তখন সেই মিউটেশনগুলো আমরা ইংরেজিতে বলি অ্যাকশনেবল মিউটেশন কিনা, অ্যাকশনেবল চেঞ্জ কিনা। সেগুলো যদি অ্যাকশনেবল চেঞ্জ হয়, তাহলে তার এগেনস্টে যে ড্রাগগুলো রয়েছে, তার এগেনস্টে যে নতুন স্মল মলিকুলগুলো রয়েছে, তাহলে সেগুলো ইউজ করা যেতে পারে, সেগুলো আমরা পেশেন্টকে দিতে পারি। পেশেন্টকে দিলে পরে অনেক সময় এক্সপেরিমেন্টাল এটাকে বলা হয় ক্লিনিক্যাল ট্রায়ালস, এক্সপেরিমেন্টাল ক্লিনিক্যাল ট্রায়ালস। এবং এইভাবে জিনোমিক্সের কাছ থেকে আমরা প্রথম নম্বর আভাসটা পাই, প্রথম নম্বর হিন্টটা পাই, তারপরে সেগুলো নিয়ে যাওয়া হয় ক্লিনিক্যাল ট্রায়ালে, এবং সেই ক্লিনিক্যাল ট্রায়ালে আমরা পেশেন্টদের এনরোল করি এবং তারা সেখান থেকে এইটার সুবিধাটা পান। মানে এই যে আপনি বলছেন না এটিজিসি, মানে এক্সনের যে এটিজিসি, তার যে সিকোয়েন্সিং, আচ্ছা আমরা যদি ধরুন কোনো নতুন ভাইরাস, আপনি ভ্যারিয়েন্টের কথা বললেন, আমরা যদি কোনো একটা নতুন ভাইরাস, তার ক্ষেত্রে যদি এই মানে সিকোয়েন্সিং এর মাধ্যমে নতুন নতুন ভাইরাসের তার জিন সিকোয়েন্সিং এটাকে আমরা আবিষ্কার করতে পারি? অবশ্যই অবশ্যই। এটা কিন্তু সবচেয়ে বড় সুন্দর এক্সাম্পল হচ্ছে আমাদের SARS-CoV-2 যখন হয়েছিল। আমি যে ইনস্টিটিউট থেকে এসছি, NIBMG, সেখানের ভারতের প্রায় 20% SARS-CoV-2 জিনোমের সিকোয়েন্সিং হয়েছিল। এটা বহু কম লোকই জানে। 20% SARS-CoV-2 জিনোম সিকোয়েন্সিং হয়েছিল, এবং আমাদের ইনস্টিটিউট থেকে প্রায় 50% অফ নতুন ভেরিয়েন্টগুলো যেগুলো আমাদের জানানো হয়েছিল, সেইগুলো আমরা এখান থেকে পেয়েছিলাম। তার চেয়েও বড় কথা, আমরা এই ভেরিয়েন্টসগুলো প্রেডিকশন করেছিলাম কোন ভেরিয়েন্টগুলো প্যাথোজেনিক, মানে আমাদের পেশেন্টের জন্য খারাপ, আর কোন ভেরিয়েন্টগুলোর কোনো প্যাথোজেনিসিটি নেই। এই প্রেডিকশনগুলো আমাদের ইনস্টিটিউট থেকেই হয়েছিল,
এবং তারপরে এই আমরা একটা বড় সংস্থান বানানো হয়েছিল, সেটার নাম হচ্ছে ইনসাকক। সেই ইনসাককের থ্রুতে আমরা দেশবাসীকে সবাইকে জানিয়েছিলাম যে কোন প্রেডিকশনগুলো মধ্যে আছে যার বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। যেমন ওমিক্রনের প্রেডিকশন আমাদের এখান থেকেই হয়েছিল, আমাদের সঙ্গে অনেক পার্টনার ছিলেন, সারা দেশ ধরে পার্টনার ছিলেন, কিন্তু একটা বিশাল কাজ আমাদের NIBMG-তেই হয়েছিল। তাহলে চিন্তা করা যায় কোভিড ভাইরাসে যখন মানুষজন আক্রান্ত হচ্ছেন, আমরা যখন অত্যন্ত সন্ত্রস্ত হয়ে রয়েছি, ঠিক সেই সময় কিন্তু বিজ্ঞানীরা, গবেষকরা গবেষণাগারে সারাদিন রাত ধরে পরিশ্রম করছেন, চেষ্টা করছেন যে সেই বিপদ থেকে আমাদেরকে কি করে রক্ষা পেতে পারেন। একই রোগ বিভিন্ন রোগীর ক্ষেত্রে তার উপশম করার জন্য যে ওষুধ আমরা ব্যবহার করি, সে তার প্রয়োগের পদ্ধতিও বিভিন্ন হয়, বা তার ক্ষেত্রে তাই সেই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াও বিভিন্ন হয়। এক কথায় বলা যেতে পারে যে রোগীর চিকিৎসাই বিভিন্ন হয় রোগী ভিত্তিতে। তো এবারে প্রশ্নটা থাকে যে ধরুন আমি যদি আগের থেকে জানতে পারি যে আমার বংশে এই ব্যাপার আমার জিনে এটা আছে, আমার যদি জেনেটিক ম্যাপে করা যায়, তাহলে কি কোনো বংশগত রোগগুলো আমি আগের থেকে জানতে পারবো, আগের থেকে বুঝতে পারবো, আমি সতর্ক হতে পারবো? এটা 1 নম্বর প্রশ্ন আপনার কাছে। এবং 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে এই রোগী ভিত্তিতে যে ওষুধের ব্যবহার বা তার পার্শ্ব প্রতিক্রিয়া কমানো, এটাকে কি আমরা নির্ণয় করতে পারি জিনোমিক্সের মাধ্যমে? নিশ্চয়ই। প্রথম প্রশ্নটা ছিল যে আমরা আগে থেকে জানতে পারবো কিনা। এটা কিন্তু আমাদের দেশেও প্রচুর এখন প্রচলন হয়েছে, যেটা আমরা বলি জেনেটিক কাউন্সেলিং, সেটা কিন্তু এখন জিনোমিক কাউন্সিলে তৈরি হয়েছে। আমরা বলে দিতে পারি জিনোম সিকোয়েন্সিং করে, এক্সোম সিকোয়েন্সিং করে, যে যারা বিবাহিত জীবনের দিকে যাচ্ছেন তাদের মধ্যে কোনো রকম কিছু জেনেটিক মিউটেশন আছে কিনা, এবং সেই হিসাবে তাদের অ্যাডভাইস দেওয়া যেতে পারে যে পরবর্তী প্রজন্মের জন্য কি করা উচিত কিংবা বিবাহে যাওয়া উচিত কিনা। আমাদের দেশে বহু জনজাতি রয়েছে যারা এন্ডোগেমাস, যারা নিজেদের মধ্যেই বিবাহিত জীবন করেন। তাদের মধ্যে যদি একজনের মধ্যে কোনো রকম একটা মিউটেশন থাকে, তারা যদি আরেকজনকে সেখানে বিবাহিত জীবনের দিকে নিয়ে যান, তাহলে তাদের নেক্সট প্রজন্মের মধ্যে সেই মিউটেশনটা হানিকারক হওয়ার প্রচুর চান্স থাকে। এই জিনিসটা আমাদের জিনোমিক্সের থ্রুতে অলরেডি জিনোমিক স্ক্রিনিংয়ের মধ্যে এসে গেছে। এখন জেনেটিক স্ক্রিনটা বহু জায়গায় জিনোমিক স্ক্রিন হয়ে দাঁড়িয়েছে। সুতরাং এই জিনিসটা কিন্তু আমাদের প্রচুরভাবে প্রিভেন্টিভ হেলথ কেয়ার যেটাকে বলি আমরা, সেটাকে আমাদের চালু হয়ে গেছে। এবং একটু আপনাকে থামাচ্ছি, এই যে আপনি বলেন না প্রিভেন্টিভ হেলথ কেয়ার, ধরুন আমি জানি আমার বাবা মার ডায়াবেটিস আছে, বা জানি আমার বাবা মা হার্টের রোগ আছে, অথবা আমি জানি আমাদের বংশে কারোর ক্যান্সার আছে, সেক্ষেত্রে আমি কি আগে থেকে এই জেনেটিক ম্যাপিং বা ইত্যাদি করে কি নিজেকে প্রতিরোধে বা সতর্ক হতে পারি, সচেতন হতে পারি? সতর্ক অবশ্যই হতে পারি, কিন্তু যে 3টে জিনিসের কথা বললেন, এই 3টে জিনিস কিন্তু একটা জিনের জন্য হয় না। ডায়াবেটিস প্রচুর জিন মিলিয়ে একটা ফাইনাল একটা রোগে এসে দাঁড়ায়। ক্যান্সার অসম্ভব রকম কমপ্লেক্স একটা কন্ডিশন, যার মধ্যে প্রচুর জিনের কন্ট্রিবিউশন রয়েছে। আর এই ক্ষেত্রে আমরা কখনোই বলবো না যে এখানে ক্যান্সার আছে, হতে পারে, আপনি দেখবেন। কারণ ক্যান্সার যেটা হয় সেটা কিন্তু শুধু জিন থেকে আসে না, সেটা এনভায়রনমেন্ট থেকেও আসে। সেটা আপনি কোথায় দাঁড়াচ্ছেন, কোথায় আপনি যদি এমন একটা দূষিত জায়গায় থাকেন, সেখানে সেকেন্ড হিট যেটাকে বলি, একটা হয়তো আপনার ATGC-তে মিউটেশন আছে কিন্তু সেকেন্ড হিট আপনার নেই, সেখানে আপনার ক্যান্সার হবে না কিংবা হওয়ার চান্স খুব কম। সুতরাং সেখানে জেনেটিক কিংবা জিনোমিক কাউন্সিলের কোনো কাজ নেই। যেখানে কাজটা হয়েছে সেটা হচ্ছে মনোজেনিক ডিসঅর্ডার যেগুলোতে আছে, যেখানে একটা জিনের জন্য একটা কিছু হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা সবচেয়ে বড় জিনোমিক কাউন্সিলিংয়ের কথাটা আমরা বেশি ইউজ করি। সুতরাং ক্যান্সারের মতন একটা জটিল রোগ কিংবা ডায়াবেটিসের মতন একটা জটিল রোগ, যেখানে হাজার হাজার জিনের প্রভাব রয়েছে, সেখানে আমরা কখনোই বলতে পারি না যে যদি কেউ বলে সে
ঠিক বলছে না যে আপনি এই জিনিসটার জন্য আরেকজন যার ডায়াবেটিস হতে পারে তার সঙ্গে বিবাহিত জীবনযাপন করবেন না। এই জিনিসটা কখনোই বলা যায় না, কারণ এগুলো প্রচণ্ড জটিল, অনেক রকম পলিজেনিক ডিসঅর্ডার, অনেকগুলো জিন নিয়ে এগুলো ক্যান্সার কিংবা ডায়াবেটিসের মতন রোগ হয়, এবং হার্ট ডিজিজ সেখানেও এই জিনিসটা হতে পারে। সুতরাং সেগুলো হচ্ছে জটিল রোগ। আমরা সিম্পল রোগের জন্য আমরা বলতে পারি এটা হচ্ছে, যেমন ধরুন সিকেল সেল ডিজিজ, সিকেল সেল ডিজিজ, সেখানে আমরা বলতে পারি হ্যাঁ এদের মধ্যে বিবাহ না করলেই ভালো হয়, কিন্তু ক্যান্সারের মতন কথা আমরা বলতে পারি না। আচ্ছা, এবার একটু পার্সোনালাইজড ট্রিটমেন্ট যেটা বলছি। হ্যাঁ, পার্সোনালাইজড ট্রিটমেন্ট হচ্ছে ভবিষ্যৎ। পার্সোনালাইজড ট্রিটমেন্ট যদি ঠিক মতন করা যেতে পারে তার চেয়ে ভালো কিছু হতে পারে না। যেমন আমরা দেখছি যে পশ্চিমে, ওয়েস্টে আমরা যেটা আপনি নিশ্চয়ই শুনেছেন, সেটা হচ্ছে ইমিউনোথেরাপির কথা হচ্ছে। ইমিউনোথেরাপি হচ্ছে আপনার এখন যখন ক্যান্সার সেল যখন তৈরি হয় তার উপর নানান রকম ক্যান্সারের জন্য বিভিন্ন রকম গয়না দেখা যায় যেগুলোকে ক্যান্সার সেল নিজের উপরে রাখে। এখন এই ইমিউনোথেরাপির থ্রুতে এই ক্যান্সার সেলগুলোকে চেনা যায় এবং চিনে তাকে বার করে দেওয়া যায়, সেটাকে বলা হয় কার্টি থেরাপি। তারও উপরে হচ্ছে ক্রিসপার থেরাপি, ক্রিসপার কার্টি। সেটা হচ্ছে আরেকটা স্টেজ, যেখানে আমরা যার ক্যান্সার হয়েছে তারই টি সেল বার করে সেটাকে আমরা কাজ করি, জিনোমিক রি-ইঞ্জিনিয়ারিং করি, তারপরে সেই টি সেল যেটাকে আমরা ইঞ্জিনিয়ার করেছি পেশেন্টের ভিতরে আবার দিয়ে দেওয়া হয়। এবং সেই অবস্থায় যে নতুন যে টি সেল, ইঞ্জিনিয়ার টি সেল যেটাকে বলি কার টি, সে তখন ক্যান্সার সেলটাকে বিনাশ করে দেয়। এইভাবে আমরা পার্সোনালাইজ থেরাপি তৈরি করি। এখন আমাদের এখানে আমাদের ইন্ডিয়াতে কাজ শুরু হয়েছে, যেমন সিকেল সেল ডিজিজের জন্য কাজ শুরু হয়েছে। দিল্লি এইমস আর IGIB বলে ইনস্টিটিউট আছে দিল্লি, তারা কাজ করছে, কিন্তু এটা প্রযোজ্য হবে সারা দেশের জন্য, কারণ এখানে ক্রমশ আমাদের মধ্যে আমরা এই ক্যান্সার এবং নানান রকম অন্য জটিল রোগ, যেমন কার্ডিওভাস্কুলার ডিজিজ, যেমন বিভিন্ন রকম চোখের ডিজিজ, হিমোফিলিয়া, তারপরে মাসকুলার ডিস্ট্রফি, এই ডিজিজগুলোতে আমরা এই ক্রিসপার বেসড জিন থেরাপি আমরা করতে শুরু করে দিয়েছি, এবং তার ভবিষ্যৎ কিন্তু আমাদের ইন্ডিয়াতে এর বিশাল ভবিষ্যৎ, এবং ইন্ডিয়াতে এর বিশাল দরকারও। আমাদের দেখুন একটা ডেভেলপিং কান্ট্রি, অনেক যেমন ধনী দরিদ্র নির্বিশেষে, রোগ তো কোনো নির্দিষ্ট ধনী দরিদ্র দেখে আসে না। সেখানে ধরুন একটা দরিদ্র মানুষ, তার যদি ক্যান্সার চিকিৎসার জন্য এই জিনোমিক্সকে প্রয়োগ করতে হয়, হ্যাঁ, তাহলে যদি সেটা খুব ব্যয়বহুল হয় তার পক্ষে সেটা কিন্তু নেওয়াটা একটু অসুবিধে। ভবিষ্যতের জন্য জিনোমিক্সের ক্ষেত্রে কি চ্যালেঞ্জ এবং সেটা কতটা ব্যয়বহুল, ধনী দরিদ্র এই ডিফারেন্সটা কি হয়ে যাবে যদি আমরা চিকিৎসার ক্ষেত্রে? এই যে প্রযুক্তিগুলো আমি বলছি, এই যে আমি একটু আগে বললাম ইমিউনোথেরাপির কথা বললাম, জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে বললাম, এগুলো ভীষণভাবে কস্ট ইন্টেন্সিভ, মানে প্রচুর পয়সা, বহু ব্যয়বহুল আছে। এখন সেখানে সম্পূর্ণভাবে কি সরকার এটাকে দিতে পারবে, এই নিয়ে চিন্তা করার একটা বড় ব্যাপার আছে। কিংবা আমরা এইগুলোকে কি ইন্ডিজেনাইজ করতে পারি? আমরা এইগুলোর পিছনে যে প্রযুক্তিগুলো রয়েছে সেগুলো কি আমরা দেশের মধ্যে করতে পারি? সেগুলো কি আমরা মেক ইন ইন্ডিয়া করতে পারি? তাহলে ব্যয়টা অনেক কমে যাবে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, এই যে সিকেল সেল ডিজিজের কথা 2-3 বার বলেছি, যেটা বাইরের দেশে যা কস্ট, তার 40 গুণ নিচে আমরা করার চেষ্টা করছি। সুতরাং চিন্তা করুন, আমাদের এখানে প্রায় এখন লাগবে, সেটাও বড় ব্যাপার, প্রায় 30 লাখ টাকা লাগবে, কিন্তু বাইরের দেশে ওটাকে 40 দিয়ে গুণ করে আপনি ভাবতে পারেন কত ক্রোর লাগবে। কিন্তু সেটাকে কি আমরা আরো কমিয়ে দিতে পারি? এই চিন্তাগুলো আমাদের মধ্যে সরকারি সাহায্য এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এই জিনিসগুলো না হলে পরে এগুলো কয়েকজনের হাতেই রয়ে যাবে,
কয়েক শ্রেণীর হাতেই রয়ে যাবে, সেটা বড় দুঃখের ব্যাপার, ঠিক। সেটা বড় দুঃখের ব্যাপার। আচ্ছা, এখানে একটা ডক্টর সেনগুপ্ত আর একটা মানে খুবই ভাইটাল কোশ্চেন, সেটা হচ্ছে আমরা যখন এখন সাংঘাতিকভাবে এই সাইবার নিরাপত্তা ইত্যাদি নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ি, ধরুন আপনারা যখন এরকম একটা জেনেটিক ম্যাপিং করছেন তখন সেখানে অনেক জেনেটিক তথ্য কিন্তু আপনারা রোগীর থেকে নিচ্ছেন, তো এই জেনেটিক তথ্যগুলো নিরাপদ, নিশ্চিতভাবে সেটা নিরাপদ থাকছে আপনাদের কাছে? হ্যাঁ, তার জন্য প্রচুর আমাদের স্টেপ নেওয়া হয়। আমরা প্রথম নম্বর হচ্ছে, যখন আমরা রোগীর কাছ থেকে আমরা কিছু বায়োলজিক্যাল স্যাম্পল নিই, সে যে বায়োলজিক্যাল স্যাম্পল হোক, আমরা প্রথম নম্বর ওটাকে অ্যানোনিমাইজ করে দিই। রোগীর বয়স ছাড়া এবং তার জেন্ডার ছাড়া, তার মেয়ে পুরুষ কিংবা মহিলা ছাড়া তার কোনো তথ্য আমরা রাখি না। নাম ধাম কিছুই আমাদের রাখা হয়, এগুলো বলা হয় অ্যানোনিমাইজেশন। তারপরে আমাদের সার্ভার যেগুলো এখন তৈরি করা হচ্ছে, যেগুলো আমরা ইউজ করি, সেগুলো কমপ্লিটলি এনক্রিপ্টেড সার্ভার তৈরি করা হয়, যার মধ্যে আমরা এই জিনিসগুলো কমপ্লিটলি এনক্রিপশন হিসেবে করা হয়, যেখানে খুব কম লোক এর সম্বন্ধে জানে, যারা গবেষণা করছে তারাই শুধু জানতে পারে। তারপরে হচ্ছে এগুলো এখন আমাদের দেশ যেটাই নিয়ে নিয়েছে হচ্ছে ক্লাউডের থ্রুতে আমাদের কাজ করা হয়। সেই ক্লাউডটাকেও আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ক্লাউড, যেটা এনআইসি ক্লাউড, সেখানেও আমরা কাজ করার চেষ্টা করি কিছু কিছু কাজ। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে প্রত্যেক জায়গাতে সেফটিটা রাখাটা ভীষণ দরকার। যেখানে আমাদের যে জিনিসগুলো, আমাদের যে চেঞ্জগুলো তৈরি হচ্ছে এটিজিসিতে যেগুলো বলছিলাম, সেগুলো অন্যরা কেউ জানতে যাতে না পারে, যাতে যে দিয়েছে যে বায়োলজিক্যাল স্যাম্পলস তার এগেইনস্টে যেন কোনো রকম তার প্রতিরূপ না হয়। কারণ আমাদের দেশে এখন অতটা নেই, কিন্তু পশ্চিমে যেটা দেখা গেছে সেটা হচ্ছে ইন্স্যুরেন্সের একটা বড় একটা প্রভাব রয়েছে, বিশাল প্রভাব। আমাদের দেশেও আসছে, ইন্স্যুরেন্সের একটা বিশাল প্রভাব রয়েছে। তারা এই ইন্স্যুরেন্সগুলো তৈরি করে এই জিনোমিক ইনফরমেশন থেকে। সেই দিকে আমাদের প্রচণ্ডভাবে আমাদের দেখতে হবে, যাতে তারা এই ইন্স্যুরেন্স কোম্পানি কিংবা আমাদের প্রতিকূল বহু নেইবার রয়েছে, প্রতিকূল যারা রয়েছে, তারাও যেন আমাদের দেশের ইনফরমেশন না পায়, তাদের সেগুলো দেখতে হবে। তবে কি আমরা সব জিনোমিক ইনফরমেশনগুলো আমাদের মধ্যে পুঁথিগত করে রাখবো, আমাদের মধ্যে ধরে রাখবো? তা নয়। আমরা যারা রিসার্চ করছে, যারা গবেষণা, যারা এবং তারা যেমন আমাদের ভিতরে একটা এখন সবচেয়ে বড় একটা কাজ হয়েছে, সেটা হচ্ছে জিনোম ইন্ডিয়া। যেমন 10,000 জিনোম, যারা 56খানা জায়গা থেকে, দেশের মধ্যে বিভিন্ন জায়গা থেকে আমরা 10,000 জিনোম আমরা সিকোয়েন্স করেছি, আমরা জানতে পেরেছি। কিন্তু এই যে একটা বিশাল ডেটা তৈরি হয়েছে, সেখানে আমাদের বলা হয়েছে তোমরা প্রজেক্ট দাও। প্রজেক্টে সেটা একটা কমিটি বানানো হয়েছে, হাই লেভেল কমিটি। তারা সেই প্রজেক্টগুলো দেখবে, তারা সেই প্রজেক্টগুলো যাচাই করবে। সেগুলো যদি ভালো হয়, তখন তাদের কমপ্লিট অ্যাক্সেস দেওয়া হবে ওই ডেটা ব্যাংকটাকে। সুতরাং আমরা ধরে রাখতে চাই না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জনগণের টাকা নিয়ে এটা করেছে এবং জনগণের টাকা নিয়ে আমরাও কাজ করছি, আমরা ধরে রাখতে চাই না। কিন্তু এমন সিকিউরিটি যেন থাকে, যাতে সকলের জন্য এটা না করা হয়, যাতে যারা দিয়েছে তাদের এগেইনস্টে কোনো প্রতিকূল ব্যবহার না হয়। NIBMG, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জিনোমিক্স, তার অধিকর্তা হিসেবে আপনি একটু আমাদেরকে বলুন যে কি ধরনের গবেষণা আপনাদের ওখানে হয়, সেটা যদি একটুখানি বলেন আমাদেরকে। তা আমাদের ইনস্টিটিউটের প্রথম দিকে সবচেয়ে বড় গবেষণা যেটা হয়ে যায়, সেটা হয়েছিল ওরাল ক্যান্সারে। আচ্ছা। আমাদের দেশের একটা ওয়ান অফ দ্য ক্যান্সার, যেটা আমাদের ক্যান্সারের যেটা বলা যেতে পারে আমাদের সবচেয়ে বড়, তামাক, দোক্তা এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন জর্দা যেগুলো আছে, এবং পান পরাগ টান পরাগও রয়েছে, যেগুলো এই ওরাল ক্যান্সারের দিকে নিয়ে যায় এবং বহু লোকেতে আক্রান্ত হয়েছে। তা আমাদের ইনস্টিটিউট ওরাল ক্যান্সারের উপর খুব ভালো কাজ করেছে এবং তার উপরে ইন্টারন্যাশনাল হিসাবেও আমরা প্রচুর পেপার পাবলিশ করেছি এবং তার জন্য বহু সুখ্যাতিও আমরা পেয়েছি। সুতরাং ওরাল ক্যান্সারের কাজ এখনো আমাদের এখানে চলছে। ওরাল ক্যান্সারের সঙ্গে সঙ্গে আমরা এখন কোলন ক্যান্সারের দিকে কাজ করছি। কোলন ক্যান্সার একটা ক্যান্সার, কোনো ক্যান্সারই ভালো না, কিন্তু ক্যান্সারের মধ্যে কোলন ক্যান্সারটা উঠে আসছে। তার কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইলের জন্য। আমাদের পশ্চিমকে আমরা উপকরণ করছি, সুতরাং লাইফস্টাইলটা আমাদের খারাপ হচ্ছে এবং কোলন ক্যান্সারের প্রেভ্যালেন্সটা বাড়ছে। কোলন ক্যান্সারের উপর কাজ হচ্ছে, ব্রেস্ট ক্যান্সারের উপর কাজ হচ্ছে, আরেকটা ক্যান্সার হচ্ছে প্যানক্রিয়াটিক ক্যান্সার। ভীষণ
একবার ধরা পড়লে খুব দ্রুত সেটা দ্রুত বাড়তে বাড়তে থাকে, এবং প্যানক্রিয়াটিক ক্যান্সারের উপর কাজ হচ্ছে। আচ্ছা, এবং কি হিমাটোলজিক্যাল ক্যান্সার যেমন AML, ALL সেগুলোর উপরও কাজ শুরু হয়েছে। ক্যান্সার ছাড়াও আমরা অন্যদিকেও কাজ করি। যেমন ধরুন, আমরা জিনোমিক্স থেকে জানতে পারি আমাদের দেশের যারা রয়েছেন নিবাসীরা, তারা কোনখান থেকে এসছেন, কিভাবে আমাদের দেশে তারা এসছেন। তারা পশ্চিম থেকে এসছেন আফ্রিকা হয়ে, নাকি পূর্ব থেকে এসছেন, কিভাবে তারা আমাদের দেশে কোন সময়ে এসছেন, সেই কাজগুলো আমরা করি। সেই কাজগুলো আমাদের প্রচুর, আমরা ভালো কাজ করেছি, ভালো ইন্টারন্যাশনাল জার্নালে আমরা এর পিছনে আমাদের অবদান রয়েছে। তাছাড়া আমরা ডায়াবেটিসের উপর কাজ করি, যেগুলোকে আমরা বলি কমপ্লেক্স ডিসঅর্ডার্স। কমপ্লেক্স ডিসঅর্ডার্সের উপর, ডায়াবেটিসের উপর কাজ করি, আমরা রেটিনোপ্যাথির উপর কাজ করি। যেমন আমরা জানতে পারি গ্লুকোমার উপরে আমাদের কাজ হয়। আমরা কিছু কিছু গ্লুকোমা আছে যেগুলো ফ্যামিলিয়াল গ্লুকোমা, যেটা বলছিলাম আমাদের জিনোমিক স্ক্রিনিং এর কথা বলছিলাম, ফ্যামিলিয়াল গ্লুকোমা, তার উপরে খুব ভালো কাজ হয়। এখানে জেব্রাফিশ নিয়ে কাজ হয় তাদের উপরে। তারপরে কাজ হয় হচ্ছে নিউরো ডেভেলপমেন্টের উপরে কাজ হয়, সেখানেও আমাদের প্রযোজ্য আছে। সেখানে আমরা চেষ্টা করি যে নিউরো ডেভেলপমেন্ট কি করে হয়েছে, এবং তার মধ্যে যে প্রোটিনগুলো রয়েছে, একটা প্রোটিন আরেকটা প্রোটিনের সঙ্গে কিভাবে কথা বলছে, সেটা নিয়েও আমরা কিছুটা ভাইরাস। তারপরে SARS-CoV-2 উপরে কাজ হয়, ভাইরাসের উপরে কাজ হয়, এবং সবচেয়ে নতুন যে কাজগুলো আমরা শুরু করেছি এটা হচ্ছে ডেঙ্গির উপরে কাজ করতে শুরু করেছি। এবং আমরা ইউরোপিয়ান কনসোর্টিয়ামের সঙ্গে একসঙ্গে প্রজেক্ট করছি, যেটা আশা করছি আমরা ডেঙ্গির উপরে কিছু ভালো কাজ করতে পারবো। জিনোমিক্স এখন চিকিৎসা বিজ্ঞানের একটা বিরাট জায়গা নিতে চলেছে বলা যেতে পারে। যেমনটা প্রফেসর সেনগুপ্ত বললেন যে ইমিউনোথেরাপির কথা, সেইটার মাধ্যমে বিরল রোগ নির্ণয় বা ক্যান্সার চিকিৎসা একটা দিগন্ত উন্মোচিত হতে পারে বলা যায়। অনেক ধন্যবাদ ডক্টর সেনগুপ্ত আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ আপনাদেরও।